সেই রাতেই অ্যাক্সিডেন্টটা দেখে কিন্তু গাড়ি থেকে নেমেছিল মোহন। সাহায্য করার জন্য নামেনি। খোলা জানলার মধ্যে দিয়ে স্টিয়ারিং এর উপর ঝুঁকে পড়া রক্তাক্ত মুখটা দেখেই বোঝা যাচ্ছিল দেবুদত্ত ততক্ষণে সব সাহায্যের ওপারে চলে গিয়েছে। মোহন নেমেছিল লুট করতে। অনেকদিন ধরেই সে ভাবছিল বস্তি ছেড়ে একটু ভালো কোথাও বাড়ি ভাড়া নেবে। 12 বছরের পুরনো অ্যাম্বাসাডারটা পাল্টে একটা বড় এসইউভি কিনবে, কিন্তু টাকার জোগাড় করতে পারছিল না। সেই দিন ওই মুহূর্তে তার মনে হয়েছিল হাতে টাকা পাওয়ার এমন সুযোগ আর তার সামনে আসবে না। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুনবেন আঙুললতা, গল্প সৈকত মুখোপাধ্যায়। হোটেলের কমবয়সী কর্মচারীটি রুমের দরজা তালা খুলে দিয়ে একপাশে সরে দাঁড়ালো। মোহনের দিকে তাকিয়ে বলল, এটা স্যার আপনার ঘর, চলুন। মোহন ঘরে ঢুকলো। ওর সঙ্গে একটাই লাগেজ ছিল, একটা বড় কাঁধ ব্যাগ। ছেলেটাই সেটাকে হোটেলের রিসেপশন থেকে এই অবধি বয়ে এনেছিল। এবার ও ব্যাগটাকে একটা টুলের ওপর নামিয়ে রেখে ফটাফট ঘরের আলোগুলো জ্বেলে দিল। বলল, দেখে নিন স্যার, এটাই আমাদের বেস্ট রুম, পুরো রেডি করে রেখেছি। মোহন দেখল সাধারণ হোটেলের সাধারণ একটা ঘর যেমন হয়, এটাও তার থেকে আলাদা কিছু নয়। 3 দিক বন্ধ, শুধু বিছানার গা ঘেঁষে যে দেওয়াল, তার গায়ে 2 বড় কাচের জানলা। ছেলেটা জানলার পর্দাগুলো সরিয়ে পাল্লাগুলো খুলে দিল। তারপর হাসি মুখে মোহনের দিকে তাকিয়ে বলল, দেখুন স্যার, দেখুন, এরকম হাওয়া বাতাসালা ঘর এদিকে আর কোনো হোটেলে পাবেন না। মোহন বলল, ঠিক আছে, তুমি এবার যাও। একটু চা পাঠিয়ে দেবো। না, এখন নয়, মিনিট 15 বাদে বলো। ঠিক আছে, ঠিক আছে। ছেলেটা হাসি হাসি মুখে আবার ওর মুখের দিকে তাকালো। মোহন ওর মনের কথা বুঝতে পেরে পার্স থেকে 20টা টাকা বের করে হাতে দিতেই ছেলেটা সামনে ঝুঁকে সেলাম বাজিয়ে চলে গেল। ছেলেটা জানে না এই হোটেল মোহনের অচেনা নয়। 5 বছর আগেও এই হোটেলে একটা রাত কাটিয়েছিল সে। তখন নিশ্চয়ই ছেলেটা চাকরিতে ঢোকেনি। হোটেলটাও তখন ছিল 1 তলা। এবার এসে দেখছে আর একটা ফ্লোর উঠেছে। সে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। তখন ওই চারপাশটা ঠিক এরকমই ফাঁকা ফাঁকা ছিল। জানলার নিচেই বাগান। আগেরবার যখন এসেছিল ওটা ছিল একটা পোড়ো জমি। এখন সুন্দর করে গাছপালা লাগিয়ে ঘাসের লন বানিয়ে সাজিয়েছে। বাগানের ওপারের রাস্তাটা ঠিক আগের মতোই আছে, জনহীন হাইওয়ে। মাঝে মধ্যে শুধু মাটি কাঁপিয়ে একটা করে 12 চাকার ট্রাক ছুটে যাচ্ছে। স্টিল প্ল্যান্টের লোহা বোঝাই ট্রাকগুলো এক একটার ওজন প্রায় 15-16 টনের কমে হবে না। ওরকম একটা ট্র্যাকের নিচেই একদিন দেবুবাবুর গাড়িটা পিষে গিয়েছিল। মারা গিয়েছিলেন জামশেদপুরের নামকরা ঠিকাদার 70 বছরের দেবকুমার দত্ত। সেটাও 5 বছর আগের সেই রাতের ঘটনা। মানুষ কত জায়গায় যায়, কত হোটেলে 1-2 রাত কাটিয়ে ফিরে আসে। সেসব হোটেলের নাম কে আর মনে রাখে বলুন? এই হোটেলের নামটা কিন্তু কে জানে কেন মোহনের দিব্যি মনে ছিল। হোটেল মাউন্টেন ভিউ, মাঙ্গো রোড, জামশেদপুর। মোহন জানলায় দাঁড়িয়ে দেখল সন্ধ্যের আকাশের গায়ে কাজলের রেখার মতো ফুটে উঠেছে দলমা পাহাড়ের পাথুরে শরীর। ওই জন্যই বোধহয় হোটেলটার এমন নাম। জানলার সামনে থেকে ফিরে এসে হাত মুখ ধুয়ে মোহন বিছানায় গা এলিয়ে বসল। ছেলেটা চা দিতে এসে টিভিতে কি যেন একটা সিনেমার চ্যানেল চালিয়ে দিয়ে গিয়েছিল। অনেকক্ষণ বাদে
মোহন দুটো জিনিস খেয়াল করলো। এক, অনেকক্ষণ আগেই চায়ের কাপটা খালি হয়ে গেছে, তবু সেটা সে হাতে ধরে বসে আছে। আর দুই, চোখের সামনেই টিভিতে সিনেমাটা চলছে, কিন্তু সে এতক্ষণে তার কিছুই দেখেনি। কাপটা সাইড টেবিলের উপর নামিয়ে রেখে মোহন রিমোট দিয়ে টিভিটা অফ করে দিল। তারপর দুটো বালিশ টেনে নিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ সিলিং এর দিকে তাকিয়ে থাকার পরেই তার চোখের সামনে ফুটে উঠল 5 বছর আগের সেই রাতটার দৃশ্য। টেলিভিশনের পর্দার চেয়েও অনেক পরিষ্কার সেই ছবি। শুধুই কি দৃশ্য না, 5 বছর আগের কিছু কিছু গন্ধ আর স্পর্শকেও আবার যেন ছুঁতে পারছিল মোহন। যেমন রক্তের গন্ধ, যেমন ঠান্ডা একটা হাতের আঙুল আর আঙুলগুলোকে জড়িয়ে থাকা কিছু সোনার উপর স্পর্শ। মাসটা ছিল জুলাই। আশানবমী টুরিস্ট লজে 4 জন টুরিস্টের একটা দলকে পৌঁছে দিয়ে জামশেদপুরে ফিরে যাচ্ছিল 26 বছরের মোহন তির্কি। গাড়িটা তার নিজের। টাটানগর স্টেশন থেকেই ট্যুরিস্টদের এই গ্রুপটাকে পাকড়াও করেছিল সে। কন্ট্যাক্ট হয়েছিল আশানবমী পৌঁছে দিয়ে ফিরে আসবে, আবার পরের দিন বিকেলে গিয়ে নিয়ে আসবে ওদের। ফেরার পথে অনেকটা রাস্তা চলেও এসেছিল মোহন। যখন মাঙ্গো এরিয়া ছাড়ালো, ঘড়িতে তখন রাত 10টা। তার ঘণ্টাখানেক আগে থেকে হালকা বৃষ্টি নেমেছিল। দলমা পাহাড়ের দিক থেকে মাঝে মধ্যেই ঠান্ডা হাওয়ার ধমকা ছুটে এসে উইন্ডস্ক্রিনের ওপর জলের ধারাগুলোকে এলোমেলো করে দিচ্ছিল। সেই জলের চাদরের ভেতর দিয়েই মোহন দেখেছিল রাস্তার ধারে একটা কালো ফিয়াট গাড়ি দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। মোহন নিজে ছিল ড্রাইভার, তাই প্রথমেই তার চোখ চলে গেল রাস্তার দিকে। দেখল যা ভেবেছে ঠিক তাই। সামান্য জল কাদামাখা হাইওয়ের এপার ওপার জুড়ে একটা ট্রাকের চওড়া টায়ারের ঢেউ খেলানো দাগ। তার মানে খুনি ট্রাকটা ভিজে রাস্তায় স্কেট করে কয়েক সেকেন্ডের জন্য কন্ট্রোল হারিয়েছিল, আর হতভাগ্য ফিয়াট গাড়িটাও ঠিক সেই সময়ই ট্রাকটার পাশ কাটাচ্ছিল। ব্যাস, আর কি। 40 কিলোমিটার স্পিডে ছুটে আসা 16 টন ইস্পাতের ছোট্ট একটা ঠক্কর। ফলাফল তো দেখাই যাচ্ছে। ফিয়াটের সামনের দিকটা খালি দেশলাই বাক্সের মতো দুমড়ে গেছে। ঝামেলায় জড়াবে না বলে মোহন পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। চলেও যেত, যদি না যাওয়ার সময় চালকের মুখটা দেখতে পেত। ওই মুখ ওর চেনা। টাটা স্টিল প্ল্যান্টের বড় ঠিকাদার দেবকুমার দত্ত। মোহন যে বস্তিটা থাকতো তার গায়ে ছিল ডিকে দত্ত অ্যান্ড কোম্পানির বিশাল 3 তলা বাড়ি আর অফিস। আসতে যেতে দিনের মধ্যে একবার অন্ততই উদ্ধত অহংকারী মুখটা চোখে পড়ত মোহনের। কয়েকদিন আগেই মোহন একবার নিজের গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলতে গিয়েছিল, স্যার আপনার গাড়িটা একটু যদি সরিয়ে লাগান, আমার গাড়িটা বার করতে পারছি না স্যার। লোকটাকে বলেছিল, আগে গাড়ি থেকে নেমে সামনে এসে হাত জোর করে দাঁড়া, তারপর কথা বলবি। না, মোহন গাড়ি থেকে নামেও নি, দত্ত সাহেবকেও আর কিছু বলেনি, বরং নিজের গাড়ি ব্যাক করে সাইডের একটা গলি দিয়ে মেন রোডে উঠেছিল। সেই রাতেই অ্যাক্সিডেন্টটা দেখে কিন্তু গাড়ি থেকে নেমেছিল মোহন। সাহায্য করার জন্য নামেনি। খোলা জানলার মধ্যে দিয়ে স্টিয়ারিং এর উপর ঝুঁকে পড়া রক্তাক্ত মুখটা দেখেই বোঝা যাচ্ছিল দেবু দত্ত ততক্ষণে সব সাহায্যের ওপারে চলে গিয়েছে। মোহন নেমেছিল লুট করতে। অনেকদিন ধরেই সে ভাবছিল বস্তি ছেড়ে একটু ভালো কোথাও বাড়ি ভাড়া নেবে। 12 বছরের পুরনো অ্যাম্বাসাডারটা পাল্টে একটা বড় এসইউভি কিনবে, কিন্তু টাকার জোগাড় করতে পারছিল না। সেই দিন ওই মুহূর্তে তার মনে হয়েছিল হাতে টাকা পাওয়ার এমন সুযোগ আর তার সামনে আসবে না। ভুল ভাবেনি মোহন তির্কি। নিজের গাড়িটাকে রাস্তার এক সাইডে রেখে দেবকুমার দত্তের তোবড়ানো গাড়ির দিকে এগিয়ে এসেছিল। খুব বেশিক্ষণ আগে যে অ্যাক্সিডেন্টটা হয়নি সেটা দেখেই বোঝা যাচ্ছিল।
ইঞ্জিন তখনও তেতে ছিল, ভাঙা বনেটের নিচ থেকে তাই তখনও বাষ্প হয়ে উড়ে যাচ্ছিল বৃষ্টির জল। আশ্চর্যের ব্যাপার, ফিয়াটের সামনের দিকটা যখন লোহা আর কাঁচের একটা বান্ডিল হয়ে গেছে, তখনও কিভাবে যেন ড্যাশবোর্ডের আলোটা জ্বলছিল। ভাঙা জানলার মধ্যে দিয়ে মুখ গলিয়ে মোহন দেখেছিল দেবু দত্তের পায়ের কাছে একটা সাধারণ চটের ব্যাগ নামানো আছে। ব্যাগটা ঠাসা ছিল 500 টাকার নোট। মোহন পরে গুনে দেখেছিল মোট 7 লাখ টাকা ছিল ওটার মধ্যে। নোটগুলো নিজের গাড়িতে রেখে চটের থলিটার মধ্যে একটা পাথর ভরে রাস্তার উল্টো দিকে নালায় ফেলে দিয়েছিল সে। 7 লাখ টাকা ক্যাশ মানে সেটা যে কালো টাকা, সে ব্যাপারে মোহনের কোনো সন্দেহ ছিল না। ও টাকার কথা দেবকুমার বাবু ছাড়া আর কারো জানার কথা নয়, ফলে ওই টাকার যে খোঁজ পড়বে না সে ব্যাপারেও সেদিন মোহন নিশ্চিত ছিল। কিন্তু সেদিন মোহন ওই অ্যাক্সিডেন্টের জায়গা থেকে টাকা ছাড়াও আর একটা জিনিস তুলে নিয়ে এসেছিল, দেবকুমার দত্তর ডান হাতের একটা টুকরো। টাকাটুকু নিয়েই চলে আসছিল মোহন, কিন্তু ভাগ্যের এমন ফের যে ঠিক সেই সময়ই একবার চারিদিক আলো করে বিদ্যুৎ চমকে উঠেছিল, আর সেই বিদ্যুতের আলোয় মোহন দেখেছিল ড্রাইভারের দিকের জানলার ঠিক নিচে ভিজে মাটির ওপরে পড়ে রয়েছে দেবুদত্তর কবজি থেকে কাটা ডান হাতের পাতাটা। ওটার পাশেই পড়েছিল তলোয়ারের মতো বড় একটা ইস্পাতের টুকরো, যেটা ভেঙে এসেছিল মৃত দেবুদত্তেরই গাড়ির সাইড প্লেট থেকে। হয়তো শেষ মুহূর্তে উনি জানলার ওপরে হাতটা রেখেছিলেন, তখনই ট্রাকের বডি আর নিজের গাড়ির মাঝখানে পড়ে কেটে গিয়েছিল হাতটা। তাতেও কিছু যেত আসতো না, যদি না মোহন দেখত যে ওই কাটা হাতের 5টা আঙুলে পড়ানো আছে 7খানা রত্ন পাথরের আংটি। আর সে কি রত্ন! যতবার বিদ্যুৎ চমকাচ্ছিল ততবারই হিরে, পান্না, চুনি, পোখরাজ, নীলা, মুক্ত ইত্যাদি 7 রঙের 7খানা পাথর থেকে রামধনুর 7 রং ঠিকরে বেরোচ্ছিল যেন। দেখতে দেখতে মোহনের নিঃশ্বাস দ্রুত হয়ে উঠেছিল। ওই শীতেও ঘামের স্রোতে ভেসে গিয়েছিল তার মুখ। শেষকালে আর থাকতে না পেরে মোহন নিচু হয়ে হাতের টুকরোটা কুড়িয়ে নিয়েছিল। তার আগে কোনোদিন মৃতদেহ ছুঁয়েছে কিনা মনে পড়ছিল না তার। একটা মৃতদেহের হাত যে এত ঠান্ডা হয় তা সে জানতই না। ওই ভিজে হাতটাকে নিজের হাতের মুঠোয় ধরার পর থেকেই তার ভীষণ শীত করতে শুরু করেছিল। তাছাড়া কর্তৃত কবজির অংশ থেকে বেরিয়ে আসা কাঁচা মাংস, ভাঙা হাড় আর ছেঁড়াখোড়া স্নায়ুর টুকরো থেকে বীভৎস গা গোলানো গন্ধও ছাড়ছিল। সেই জন্যই মোহন চেষ্টা করছিল যত তাড়াতাড়ি সম্ভব আংটিগুলোকে খুলে নিয়ে হাতটাকে আবার যথাস্থানে নামিয়ে রাখতে। কিন্তু কিছুক্ষণ চেষ্টা করার পরেই সে বুঝতে পেরেছিল কাজটা মোটেই সহজ নয়। প্রত্যেকটা আংটি নিশ্চয়ই বহু বছর ধরে দেবকুমার বাবুর আঙুলে পরানো ছিল। এই লম্বা সময়ের মধ্যে তার ওজন বেড়েছে, আঙুলগুলো ফুলে উঠেছে, আর আংটিগুলো কামড়ে বসে গেছে আঙুলের মাংসের মধ্যে। প্রায় 5 মিনিট প্রাণপণে টানাটানি করে মোহন যখন মাত্র একটা আংটি খুলতে পেরেছে, তখনই তার চোখে পড়েছিল টিলার মতো ঢালু জমিটার নিচে দুটো হেডলাইটের আলো বাঁক খুলল। একটা ট্রাক এগিয়ে আসছিল। বড় জোর 7-8 মিনিটের মধ্যে সেটা ওখানে পৌঁছে যাবে। মোহনের মাথাটাও হঠাৎই আশ্চর্য রকমের ঠান্ডা হয়ে গেল। সে জোর কদমে নিজের গাড়িটার কাছে গিয়ে গ্লাভস কম্পার্টমেন্ট থেকে একটা অয়েল ক্লথের টুকরো নিয়ে এলো। তারপর সেই টুকরোটার মধ্যে দেবকুমার দত্তের ডান হাতের কাটা টুকরোটা ভালো করে মুড়ে নিয়ে নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলো। যখন সে গাড়িতে উঠতে যাচ্ছে তখনই পেছন থেকে দেবকুমার দত্তের গলা পেল সে। ঘর ঘরে গলায় দেবকুমার দত্ত বললেন, হাতটা ফিরিয়ে দিয়ে যা শো। মোহনের এখনো মনে আছে, ডাকটা শোনার পরে অন্তত 1 মিনিট সে জমি পাথর হয়ে গিয়েছিল। মুখ ফিরিয়ে ফিয়াট গাড়িটার দিকে তাকাতে পারেনি মোহন, কিন্তু যখন তাকিয়েছিল তখনই সে বুঝেছিল ওটা একেবারেই তার মনের ভুল। স্টিয়ারিংয়ের ওপরে রক্তাক্ত মাথাটা রেখে একই ভঙ্গিতে পড়েছিল লোকটা। কাজেই আর দেরি না করে মোহন তার গাড়ির মুখ ঘুরিয়ে আবার মাঙ্গুর দিকেই রওনা দিয়েছে।
জামশেদপুর ফিরে যাওয়ার কথা সে তখন আর ভাবেনি, কারণ অনেকগুলো অসুবিধে ছিল তাতে। প্রথমত, ওদিক থেকে যতগুলো গাড়ি আসছিল, পরে তাদের ড্রাইভাররা সবাই পুলিশের কাছে তার গাড়ির নাম্বার দিতে পারত। আর তার চেয়েও বড় কথা, ওই হাতটা নিয়ে সে জামশেদপুরে কোথায় গিয়ে উঠত, কোথায় বসে আংটিগুলোকে খুলতো, নিজের বাড়িতে, কোনো বন্ধুর বাড়িতে, না হোটেলে। কিন্তু তারপর জামশেদপুরের মতো বড় শহরে কাটা হাতটাকে সে লুকোতো কোথায়? অন্যদিকে তার মনে পড়ে গিয়েছিল মাঙ্গুর নির্জন হাইওয়ের ধারে মাউন্টেন ভিউ নামে হোটেলটার কথা। সেদিনই সকালে আশানবমী যাওয়ার সময় ট্যুরিস্ট দলের লোকগুলো ওই হোটেলটায় চা খাবার জন্য নেমেছিল। সবে তৈরি হচ্ছিল হোটেলটা, দেখে মনে হচ্ছিল কোনো বোর্ডার নেই। আর সবচেয়ে বড় কথা, মোহন তখনই খেয়াল করেছিল হোটেলটার পেছন দিকে অনেকখানি ঝোপে ঝাড়ে ভরা খালি জায়গা রয়েছে। এখন যেটাকে ওর মনে হচ্ছে হাতটাকে হাপিস করার জন্য আদর্শ জায়গা। কানের কাছে টেলিফোনে রিং শুনে মোহন কিছুক্ষণের জন্য বর্তমান জগতে ফিরে এলো। রিসেপশন থেকে ফোন করে জানতে চাইছিল সে ডিনারে কি নেবে। রুটি আর চিকেন কারির অর্ডার দিয়ে মোহন আবার খোলা জানলার ধারে গিয়ে দাঁড়ালো। ঠিক নিচের ঘরটাতেই সেবার থাকার ব্যবস্থা হয়েছিল তার। মনে পড়ছে রাত প্রায় 2-2:30টার সময় যখন হোটেলটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল, তখন সে নিজের ব্যাগ থেকে অয়েল ক্লথে জড়ানো হাতটাকে বার করেছিল। তার সঙ্গেই বার করেছিল একটা প্লায়ার্স, যেটা গাড়ি থেকে নামার সময় টুল বক্স থেকে বার করে পকেটে ঢুকিয়ে নিয়েছিল। তার পরের কাজটা মোহন তির্কের পক্ষে ছিল খুব সহজ। প্লায়ার্সের এক একটা মোচড়ে এক একটা আংটি খুলে তার পকেটে চলে এসেছিল। কাজ শেষ করে কাটা হাতটাকে নিয়ে কি করবে তাই ভাবতে গিয়ে সে কিছুটা চিন্তায় পড়েছিল। অবশ্য আগে সে জানতো না যে হোটেলটার গেটে সারা রাত একজন দরোয়ান বসে থাকে। তবে সেই সমস্যার সমাধানও হয়ে এসেছিল খুব সহজে। ভগবান যেন সেদিন মোহনের জন্যই সব রকমের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলেন। মোহন দেখেছিল তার ঘরের গরাধীন খোলা জানলার বাইরেই ইলেকট্রিকের কেবল কিংবা জলের পাইপ কিছু একটা নিয়ে যাওয়ার জন্য মিস্ত্রিরা গভীর একটা ট্রেঞ্চ কেটে রেখেছে। নালির মধ্যে যা বসানোর সেটা তারা বসেও ফেলেছিল, কিন্তু নালি ভরাট করার কাজটাই তখনও কিছুটা বাকি ছিল। তাই দেখে জানলা দিয়ে নিঃশব্দে বাগানে লাফিয়ে পড়েছিল মোহন। যেখানে অবধি মিস্ত্রিরা মাটি ভরাট করে গিয়েছিল, তার ঠিক মুখেই হাতের প্যাকেটটা ফেলে দিয়ে পায়ে করে প্রচুর মাটি ঢেলে দিয়েছিল সে। তারপর ঝুড়ো মাটির ওপরে পা দিয়ে দুর্মুষো করে দিয়েছিল। মোহন জানতো মিস্ত্রিরা খেয়ালও করবে না যে তারা যে অবধি মাটি ভরাট করে গিয়েছিল তারপরে আরও ফুটখানিক জায়গায় কাজ এগিয়ে গেছে। মোহনের সৌভাগ্য, আরও অনেকেই অনেক কিছু খেয়াল করেনি। পুলিশ জানতে পারেনি দেবুবাবুর হারানো টাকার কথা। জানবে কেমন করে? গাড়িতে যে টাকা ছিল সেটাই তো কেউ পুলিশকে বলেনি। তবে দেবুবাবুর আত্মীয় স্বজনরা নাকি কাটা হাতটার জন্য পুলিশের কাছে দরবার করেছিল। তখন পুলিশ তাদের মধ্যে কয়েকজনকে মর্গে নিয়ে গিয়ে দেখিয়েছিল। যেটুকু সময় ডেড বডি ওই গাড়িটার মধ্যে পড়েছিল, তার মধ্যেই মাঙ্গর জঙ্গলের কুখ্যাত শেয়ালের দল কিভাবে মৃতদেহের মাংস খুবলে খেয়ে গেছে, হাতটাও সেই জন্তুগুলোই টেনে নিয়ে চলে গেছে, সে ব্যাপারে তারপরে আর কেউ সন্দেহ করেনি। সেদিনের হাতিয়ে নেওয়া ক্যাশ আর জুয়েলারি থেকে মোহনের ঝামেলাহীন উপার্জন হয়েছিল মোট 12,03,500 টাকা। সেই মূলধন থেকেই গত 5 বছরে সে গড়ে তুলেছে তির্কে ট্রান্সপোর্ট কোম্পানি। এখন টাটা স্টিল প্ল্যান্টে তার 2টো ট্রাম্পার, একটা বাস আর 4টে এসইউভি ভাড়া খাটে। ব্যবসাটাকে এবার সে একটু অন্য দিকে ছড়াতে চাইছে। 2জন পার্টনারের সঙ্গে হাত মিলিয়ে এই মাঙ্গোতেই একটা হাউজিং প্রজেক্ট শুরু করতে চলেছে সে। সেই কাজেই 2 দিন এখানে থাকবে। ইচ্ছে করলে সে আরো ভালো কোনো হোটেলে থাকতে পারত,
কিন্তু তবু সেই মাউন্টেন ভিউকেই চেক ইন করলো। কেন যে করলো তা ঠিক বুঝিয়ে বলতে পারবে না। তার মনে হচ্ছিল এবার হোটেলটাকে তার কৃতজ্ঞতা জানিয়ে আসা উচিত। সত্যি কথা বলতে কি, এখান থেকেই তো তার সমস্ত সৌভাগ্যের সূচনা। ঘুমটা ভেঙে যাওয়ার পরে কোথায় আছে এটা ঠাউর করে উঠতে একটু সময় লাগলো মোহনের। ঘরে যেহেতু খুব কম পাওয়ারের নাইট ল্যাম্পটুকু জ্বলছিল, তাই দেয়াল ঘড়িটা দেখা যাচ্ছিল না। মোবাইল ফোনটাও এখন সাইলেন্ট মোডে এই ব্যাগের মধ্যেই পড়ে আছে। সে যে হোটেলের ঘরে শুয়ে আছে এটা মনে পড়তে অবশ্য বেশি সময় লাগলো না মোহনের। তারপরেই যে প্রশ্নটা তার মাথায় এলো সেটা হলো, ঘুমটাই অসময়ে ভাঙল কেন? খোলা জানলার বাইরে আকাশ তো এখনো ঘুটঘুটে অন্ধকার। তাহলে ঘুম ভাঙার একটা কারণ নিশ্চয় দুর্গন্ধ। সন্ধ্যে থেকে যে জানলা দিয়ে হাসনুহানার মিষ্টি গন্ধ ঢুকছিল, সেই জানলা দিয়েই এখন পচা মাংস আর শুকনো হাড়ের দুর্গন্ধ ঢুকছে। নিশ্চয়ই কুকুর বেড়ালে নিচের বাগানে কোনো মরা পাখিটাকে টেনে এনে ফেলেছে। না, জানলাটা বন্ধ করে দেওয়া ছাড়া আর উপায় নেই। মোহন বিছানা ছেড়ে উঠতে গেল, কিন্তু পারল না। তাকিয়ে দেখলো কোমর থেকে পা অবধি একটা লতা গাছ তাকে বের দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। কিন্তু এটা কি সত্যি কোনো লতা গাছ? নাইট ল্যাম্পের নীলচে আলোতেও দেখা যাচ্ছে লতাটার রং সবুজ নয়, হাড়ের মতো হলদেটে সাদা, হাড়ের মতো গাঁটওয়ালা, রোগা। ভীষণ আতঙ্কে মোহন একবার হোটেল ঘরের দরজার দিকে তাকালো। নিশ্চয়ই দরজা খুলে কেউ ঢুকেছিল, তারপর তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে চলে গেছে। কিন্তু কই, না তো। দরজা তো সে যেমন বন্ধ করে শুয়েছিল সেই রকমই আছে। মোহন আর একবার সর্বশক্তি দিয়ে বাঁধন ছেড়ে উঠে বসবার চেষ্টা করলো এবং সঙ্গে সঙ্গেই বুঝতে পারলো পারবে না যে তার কারণ লতার পাকটা ইতিমধ্যে তার কোমর ছাড়িয়ে বুক অব্দি উঠে এসেছে। শুধু তাই নয়, তার হাত দুটোকেও বুকের সঙ্গে সাপটে বেঁধে ফেলেছে। তার মানে লতাটা বাড়ছে, কোনো সন্দেহ নেই বাড়ছে। দেখতে দেখতে মোহনের চোখের সামনেই প্রবল চাপে তার শরীরটাকে আরো দুটো পাকে জড়িয়ে নিল জানালা দিয়ে ঢুকে আসা সেই আশ্চর্য লতা। মোহন প্রাণপণে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আওয়াজ বেরোনোর কথাও নয়, কারণ ততক্ষণে তার শ্বাসকষ্ট শুরু হচ্ছে। মুখটা হা করে সে যতটা সম্ভব বাতাস বুকে টেনে নেওয়ার চেষ্টা করছিল। পচা মাংসের গন্ধে ভরা বাতাস, তবু সেটুকুই যদি পেত তাহলে সে বেঁচে যেত। আর ঠিক 2 মিনিটের মধ্যে প্রবল বেগে মাথার দিকে রক্তস্রোত ছুটে যাওয়ার ফলে মোহনের কানের মধ্যে ঝিনঝিন শব্দ শুরু হলো। কিন্তু তার মধ্যেও সে শুনতে পেল আরো একটা শব্দ, অন্য একটা স্বর, ঘরে গলায় দেবকুমার দত্ত তাকে যেন ডেকে বলছে, হাতটা নিয়ে গেলি কেন? হ্যাঁ বল, আমার হাতটা নিয়ে গেলি কেন? বারণ করেছিলাম না তোকে? মারাত্মক পেছনে মোহনের চোখ দুটো সকেট থেকে ঠেকরে বেরিয়ে এসছিল। সেই বিস্ফারিত চোখ দিয়ে সে দেখলো এবার লতাটায় ফুল ফুটেছে, সাদা ফুল, 5টা সরু পাপড়ি। না না না, পাপড়ি কোথায়? লতার গাঁটে ফুটে উঠেছে 5টা হাড়ের আঙুল। আঙুলগুলো মোহনের গলার চারদিকে কেঁপে বসলো। সেই চাপে মোহন তিলকের বুকের খাঁচা থেকে নিঃশ্বাসটুকু বেরিয়ে গেল। মরা মানুষের চোখে দৃষ্টি থাকে না, না হলে মোহন দেখতে পেত আঙুল লতাটা আস্তে আস্তে গুটিয়ে জানলা দিয়ে নেমে যাচ্ছে।
মিশে যাচ্ছে জানলার নিচে মাটির গভীরে পড়ে থাকা কয়েকটা শুকনো হাড়ের সঙ্গে। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ, প্রেস করুন বেল আইকন।